ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্ন ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা, সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী তারানা। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক। রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। 4 সদস্যের কমিটি গঠন। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। সীমানা নির্ধারণ চূড়ান্ত করে পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এবং নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা। সময় সংবাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। ইন্টারনেট ব্যবহার বাড়ার সাথে সাথে বাড়ছে পর্নোগ্রাফি সহ অরুচিকর ওয়েবসাইটের সংখ্যা। এসব ব্যবহার করছে শিশু, কিশোর, শিক্ষার্থী সহ তরুণরা। এর কারণে সমাজে যৌন হয়রানি, ধর্ষণ সহ ঘটছে বিকৃত মানসিকতার নানা সামাজিক ব্যাধি। সুস্থ বিনোদনের অভাব আর গণমাধ্যমে উপযোগী অনুষ্ঠান না থাকায় আসক্ত হচ্ছে তরুণরা, এমন মত সমাজবিজ্ঞানীদের। তবে এসব ওয়েবসাইট বন্ধে অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। কৌতূহল মন আর সহজেই হাতের কাছে পাওয়ায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণরা পর্ন ওয়েবসাইটে আসক্ত হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় বিশ্বের 16 থেকে 19 বছর বয়সী 38% কিশোর ইন্টারনেটে আসক্ত, যার প্রভাব আছে বাংলাদেশেও। পর্নোগ্রাফির আসক্তি সামাজিক মূল্যবোধকেও প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। ঘটছে নৈতিক অবক্ষয়। বড় ভাইয়ের কাছ থেকে কিংবা বড় বোনের কাছ থেকে সবগুলো কিছু সাইটের ভিডিও নিয়ে আসে, তখন দেখা গেল আমরা কোচিংয়ে গেলাম বা স্কুলে গেলাম, কলেজে গেলাম, তখন বলে আয় দেখবো। ছেলেরা আসলে জানার জন্য বা বোঝার জন্য বা দেখার জন্য গিয়েছে যে আসলে মানে সেই দিকটা কি। ওইসব সাইটে ঘোরার ফলে যেটা মেন্টালিতে যেটা থেকে যায়, ওইটা তো সবাই ভালো দেখুক আর খারাপ জিনিস দেখুক, যেটাই দেখে ওইটা প্রয়োগ করার চিন্তা ভাবনা করে। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে রাজধানীতে 77% কিশোর পর্ন ভিডিওতে আসক্ত। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় বলছে পর্নোগ্রাফির আসক্তি মাদকাসক্তির চেয়েও ভয়ানক। তবে ক্ষতিকর প্রভাব নিয়ে আছে দুই সমাজবিজ্ঞানীর ভিন্ন মত। যখন পর্নোগ্রাফিও ছিল না তখনও রেপ হয়েছে। রেপের কারণ কিন্তু একেবারে ভিন্ন, বাট এটা মাঝে মাঝে সহায়তা করতে পারে। যখনই ওই তাকে উত্তেজনা তৈরি করা হবে, তার তো এটা রিলিজ করতে হবে, তখন সে এই সমস্ত আনঅ্যাকসেপ্টেবল পদগুলো নিতে পারে। রেপ তার একটা বহিঃপ্রকাশ হতেই পারে। তথ্যমতে বিশ্বে পর্নের ওয়েবসাইট আছে 450 কোটি, আর প্রতিদিন দেখা হয় গড়ে 3 ঘন্টা 16 মিনিট। পর্ণ ছবির শিল্প যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসকে কেন্দ্র করে গড়ে উঠলেও নেতিবাচক প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশে। বিশ্বের বিভিন্ন দেশের মতো পর্নের ওয়েবসাইট বন্ধ করার মত এই প্রযুক্তিবিদের। গেটওয়েতে এই সাইটগুলো বন্ধ করে দেওয়াটা একেবারেই কঠিন কোনো কাজ না, কিন্তু রাষ্ট্র তো সেই দায়িত্ব পালন করছে না, রাষ্ট্র মনিটরিং করছে না। তবে অভিভাবকদের সচেতনতার পরামর্শ প্রতিমন্ত্রীর। ইতিমধ্যে আমরা কিন্তু ফেসবুক এবং গুগল এবং আমরা যে তাদের সঙ্গে কথা বলেছি পর্ন সাইটগুলোর ব্যাপারে, এবং এগুলো কিন্তু তারা যেটা বলেছে, তারা বলেছে যে আমরা কমপ্লেইন করা মাত্র তারা এই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে গার্ডিয়ানরাও এই সমস্ত সাইট কিন্তু ব্লক করতে পারবে। তারা পর্ন আসক্তরা ধীরে ধীরে স্বাভাবিকতা হারিয়ে ফেলে এবং অনৈতিক পথে পা বাড়ায়। তাই ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের মাধ্যমে তরুণরা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নেবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক স্তর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই ঘটছে একের পর এক যৌন হয়রানির ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই নিপীড়কের তালিকায় আসছে শিক্ষকের নাম। আর রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অনেক সময় শক্ত পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, এমন মত শিক্ষাবিদদেরই। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, পদক্ষেপ বলতে শুধু সাময়িক বহিষ্কারেই দায় এড়ানো যাবে না। অন্যদিকে নিপীড়নের ঘটনা রোধে ইউজিসির যেমন মনিটরিং বাড়ানো উচিত, তেমনি শিক্ষার্থীদেরও সচেতন হবার তাগিদ দিয়েছেন আইনজীবীরা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুনতে যত লজ্জারই হোক না কেন, বাস্তবতা হলো এমন ঘটনা ঘটছেই, আর সে কারণেই এই আন্দোলন।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করার দায়িত্ব যে প্রক্টরের, সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ সেই প্রক্টরের বিরুদ্ধেই। রাজধানীর আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার আগে গত মাসে রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন খবর গণমাধ্যমে এসেছে। উচ্চ আদালতের নির্দেশে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি করার কথা থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সেই কমিটির কার্যকারিতা সীমিত। শিক্ষাবিদরা বলছেন, কিছু ক্ষেত্রে কমিটি কার্যকর থাকলেও কাজের কাজ কিছুই হয় না। একজন শিক্ষকের বিরুদ্ধে স্টুডেন্টসদের কমপ্লেইন ছিল, কিন্তু যৌন হয়রানি যে সময় রিপোর্ট দেয়, এই ভাইস চ্যান্সেলর এটা খুলেন নাই, সিন্ডিকেটে নেন নাই, খোলা হয় নাই। ওই টিচারকে ছুটি দিয়ে, শিক্ষা ছুটি দিয়ে, উইথ পে অ্যান্ড এভরিথিং, হি ইজ গন আউটসাইড দ্য কান্ট্রি। হয়তোবা ওনার টিচারের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশনও আছে, হয়তোবা নাই, কিন্তু ওনারা চান সব জিনিস কিভাবে আস্তে আস্তে করে, মানে বুঝছেন আপনি, সব কোনো গন্ডগোল না হয়। কেন উনি যেই শাস্তি দিতে যাবেন, মেবি এ সার্টেন গ্রুপ অফ টিচার্স উইল গো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলছেন, মানবিক ও সামাজিক প্রয়োজনের তাগিদেই এসব অপরাধের বিচার হওয়া উচিত, আর ইউজিসিকেই তৎপর হতে বলছেন আইনজীবীরা। তাকে শুধু বরখাস্ত করা দিয়ে শেষ হওয়া উচিত না। দেশে প্রচলিত অন্যান্য যেসব আইন আছে, যে ফৌজদারি আইন আছে, সেখানেও তাকে সোপর্দ করা উচিত। না, আমার মনে হয় ইউজিসির আরো শক্ত ভূমিকা ধারণ করতে হবে। অনেকগুলা ইউনিভার্সিটি তারা এখনো কিন্তু কমিটি করে না, এবং সেখানে কিন্তু সচেতনতামূলক ক্লাস করাতে হবে। তার মতে, যৌন অপরাধের যত ঘটনার কথা আমরা জানতে পারি, অপরাধ ঘটে এর চেয়ে অনেক বেশি। এটা কিন্তু আন্দোলন আকারে নিতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শত শত দোকান। ফায়ার সার্ভিসের 26টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীদের দাবি পুড়ে গেছে প্রায় 100 কোটি টাকার পণ্য। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফয়সাল মোর্শেদ, তোহা খান তামিম ও সামিউল মুহিতকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। সময় রোববার রাত 8:15। হঠাৎ করে আগুন লাগে কারওয়ান বাজার হাসিনা মার্কেটে। মুহূর্তের মধ্যে দোতলা টিন শেডের পুরো মার্কেটে আগুন ধরে যায়। মার্কেটটিতে বিভিন্ন নিত্যপণ্যের দোকানের পাশাপাশি লেপতোষক ও খাবারের হোটেল ছিল আড়তের মালামাল। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। তবে তীব্র বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে আগুন বেড়ে যাওয়ায় তা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পরে 26টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এটা কিন্তু বাজার ছিল, এখানে কিন্তু সব রকমের ধার্য বস্তুর ব্যবসা হইতো। লাইক আপনার তেল ছিল, কেরোসিন ছিল, পেট্রোল ছিল, তারপরে আপনার এখানে গ্যাস সিলিন্ডার, তারপরে তোলা, সব ধার্য বস্তু কিন্তু এখানে ছিল, যার ফলে আগুন ধরা মাত্র কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেন স্থানীয় দোকানি ও সাধারণ মানুষও। এ সময় আগুনে পুড়ে সর্বস্ব হারানো মানুষগুলো কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থল পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রী। জেনারেটর ছাড়ার সাথে সাথে জেনারেটর বাস্ট হয়ে যায়, মানে শর্ট সার্কিটের মতন। ওই যে আগুনটা লাগছে না, লেগে ধাপ করে উপরে উঠে গেছে, আর বাতাসে আরো ছড়ায় গেছে। এই ছড়ায় একটা লোকও কিচ্ছু নিয়ে বাড়িতে পারে না ভাই, অনেক লোকে কোটি কোটি টাকা শেষ ভাই। আমাদের শ্রমিক ভাইরা অনেকেই কর্মহীন হবে। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়টা নিশ্চয়ই দেখবেন। আমি আমার পক্ষ থেকে তার দৃষ্টিতেও বিষয়টা আনবো। আরও আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দুর্যোগ মন্ত্রণালয় আছে, আমাদের হোম মিনিস্ট্রি আছে, যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা বিষয়টা দেখবেন এবং আমি তাদের সঙ্গে বিষয়টা আলোচনা করব। আমাদের এখানে আড়ত না, আমাদের এখানে অনেক ধরনের ব্যবসা আছে। হ্যাঁ, আমাদের 186টা দোকান পুরো মার্কেটে পড়ে গেছে। ফলপট্টি ছিল না, ওই ফলপট্টির দিকে তো আগুন লাগছে, সব পুড়ে গেছে, কোনো কিছু নেই। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগুন লাগার কারণে রাজধানীর কারওয়ান বাজারে যথাসময়ে ঢুকতে পারেনি পণ্যবাহী ট্রাক। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচামাল সহ বিভিন্ন ট্রাক কারওয়ান বাজারের বাইরে অপেক্ষা করতে থাকে। এ সময় সড়কে ট্রাকের দীর্ঘ সারি দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত 12টার পর ট্রাক প্রবেশের অনুমতি মেলে।
রাত্রে যদি ডেলিভারি না দিতে পারি তাহলে মালটা বাসি হয়ে যাবে, অর্ধেক দাম হবে। অর্ধেক দাম মনে করেন যদি 30,000 টাকার মাল হয় অথবা 40,000 টাকার, তাহলে হাফ দাম বিক্রি হবে। জয়পুর থেকে কাঁচামাল নিয়ে আসছে, পটল। ব্যাপারীর লস হবে, আজকে কাস্টমার কম আসবে, বেচাকিনি কম হবে, আড়তদারেরও লস হবে, ব্যাপারীরও লস হবে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আছেন রিপোর্টার মিজানুর রহমান খবির। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। খবির, রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে গত রাতে আগুন লাগার 3 ঘন্টা পর যদিও নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো দু একটি দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং স্থানীয় দোকানি ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে যেই মুদি দোকানটি থেকে মূলত আগুনের সূত্রপাত সেটির আগুন নিভে এলেও এখন যে একটি এখানে গোডাউন ছিল সেটির ভেতর থেকে মূলত ধোঁয়া উঠছে। তো আমরা এই বিষয়ে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাইবো যে মূলত কোন দোকানটি থেকে আগুন লেগেছিল? আমার ওই পাশের দোকান থেকে, মুদি দোকান থেকে আগুন লেগেছিল আর কি। তো তখন আপনারা কোথায় কিভাবে ছিলেন একটু যদি সংক্ষেপে বলতেন। আমি একটু বাইরে ছিলাম, তো আগুন লাগা শোনার পরে দোকানে আসছি, আসা দেখি চার্জার নিয়ে এসে চলে গেছে, কোনো মালামাল বাই করতে পারিনি। কথা বলছি আরেকজনের সঙ্গে। আপনি একটু আগে বলছিলেন যে এখানে আপনাদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, দোকান সংখ্যা আসলে কতগুলো ছিল এবং এখন সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? না, আমরা বলতে পারি না কি ব্যবস্থা করছে। দুটো সংস্থা থেকে লোক আসছে, উনিরা মনিটরিং করে গেছে, উনিরা কি বলে এটা পরবর্তী জানতে পারবো। তো তারা আপনাদের কাছে তালিকা করার জন্য এসেছে, আপনি একটু আগে বলছিলেন যে কি কি বিষয় জানতে চেয়েছেন তারা? ক্ষয়ক্ষতির পরিমাণ কত কি হয়েছে উনিরা তালিকা নিয়ে গেছে আমাদের থেকে। এমনিতে তদন্ত কমিটি করার কথা বলা হয়েছে, এগুলো কি আপনারা জানেন? এই বিষয়ে কোনো তথ্য আপনাদের কাছে আছে? না না, আমরা এটা জানি না। তো আমরাও আসলে শুনেছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে এখন আমরা পাইনি। তবে সেটি জানার পরে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারবো যে তদন্ত কমিটি আসলে গঠন করা হয়েছে কিনা। তো দোকানি যারা রয়েছেন বা ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে এখন অবশ্য সেই শঙ্কামুক্ত অবস্থা থাকলেও তাদের যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্যই তারা মূলত দুশ্চিন্তায় রয়েছেন এবং তারা অনেকটা হিমশিম খাচ্ছেন যে অনেকের জীবনের সর্বস্ব বা জীবনের যে সব সঞ্চয় সেগুলো দিয়ে পর্যন্ত এখানে ব্যবসা করতেন, সেগুলো তারা কিভাবে আসলে ক্ষতিপূরণ পাবেন সেই নিয়ে মূলত এখনো তাদের শঙ্কা। আর এখানে সকাল থেকেই, মূলত রাত থেকেই বলা যায়, সকাল থেকে ভিড়টা আরো বেড়েছে। ব্যবসায়ী, কর্মচারী এবং উৎসুক জনতা যারা আছেন তারা মূলত এখানে এসে দেখছেন যে ধ্বংস কিভাবে হয়েছে। সেই ধ্বংসাবশেষ দেখে তারা অনেকেই আহাজারি করছেন এবং তাদের একটাই কথা যে এখন এই যে ক্ষতি তাদের হয়ে গেল সেই ক্ষতিপূরণ তারা আসলে কিভাবে পাবেন। আর সে কারণে তারা প্রশাসন এবং সরকার, অন্যান্য যারা সাহায্য সংস্থা রয়েছে তাদের মূলত দৃষ্টি আকর্ষণ করছেন। তো সৌমিত্র, এই ছিল আমার কাছে এই কারওয়ান বাজারের হাসিনা মার্কেট থেকে এখন পর্যন্ত সব শেষ। সহকর্মী মিজানুর রহমান খবির জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেট থেকে। সময় সংবাদে আরও থাকছে, চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি জামায়াত সরকারের সময় অধিকার চাইতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে শ্রমিকদের। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। সারা দেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন তিনি। অক্লান্ত পরিশ্রমে বোনা ফসল বা শিল্প কারখানার উৎপাদনে শ্রমিকের স্বার্থ বরাবরই উপেক্ষিত। সেই বঞ্চনা থেকে মুক্তির দাবি উচ্চারিত হয় এই মহান মে দিবসে। শ্রমিকের অধিকার আদায়ের দিনটিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় শ্রমিকদের কল্যাণে রাজনীতি করে। আমাদের সরকার, আমরা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে আসিনি, আমরা দেশের কল্যাণ করতে এসেছি। যখন বিএনপি ক্ষমতায় ছিল, শ্রমিক তার ন্যায্য মজুরির জন্য আন্দোলন করেছিল। রমজান মাস, সেই রমজান মাসে গুলি চালিয়ে 17 জন শ্রমিককে ওই বিএনপি সরকার হত্যা করেছিল নির্বিচারে, যখন তার 91 থেকে 96 পর্যন্ত সরকারে ছিল। কৃষক যখন দাবি করেছিল সারের দাবি নিয়ে, 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। তাদের মজুরি তো দূরের কথা, মজুরি বৃদ্ধি না করে উল্টো তারা গুলি খেয়েছিল। শিল্প কারখানায় শ্রমিকের নিরাপত্তায় গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে মালিক শ্রমিকের সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। মালিকদের যেমন সবসময় চিন্তা করা উচিত, যেই শ্রমিক তার কারখানায় কাজ করে সে যদি একটা সুন্দর পরিবেশ পায়,
কাজ করতে পারে তাতে উৎপাদন ভালো হবে, উৎপাদনের মানসম্মত হবে, আবার শ্রমিকরাও আনন্দের সাথে কাজ করবে। সেই সুন্দর পরিবেশটা গড়ে তোলা এটা একান্তভাবে জরুরি। তাতে উৎপাদন যেমন বৃদ্ধিও পাবে, গুণগত মানও বৃদ্ধি পাবে। শ্রমিক, কৃষক, এদেশের মানুষ তাদের কল্যাণের জন্য আমার রাজনীতি। আমার কাছে দাবি দাওয়া করার প্রয়োজন নেই। আমি নিজেই জানি কার কি সমস্যা, আর সেই সমস্যাগুলি চিন্তা করেই কিন্তু আমরা পদক্ষেপ নেই। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সারা দেশে শুধু আওয়ামী লীগের লোকজনই অধিকার ভোগ করছে, আর কারো স্বাধীনতা নেই, অধিকার নেই। এ কারণেই অগণতান্ত্রিক এই সরকারের বিরুদ্ধে জনগণকে এখনই রুখে দাঁড়াতে হবে। গতকাল বিকেলে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে যোগ দিতে দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। প্রখর রোদ আর প্রচণ্ড গরমের মাঝে বিকেল 4টার দিকে সভাস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ততক্ষণে কর্মী সমর্থকদের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সভামঞ্চের চারপাশ। বিকেলে রোদের তেজ যখন কিছুটা কমতে শুরু করে, ঠিক তখনই প্রধান অতিথির বক্তব্য শুরু করেন বেগম জিয়া। ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ তোলেন তিনি। এই যে আজকে সর্বশিষ্ট প্রধানমন্ত্রী হাসিনা তার ছেলে টাকা নিয়েছে, আপনি যদি সত্যি সত্যি দেশের মানুষের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই যে $300 মিলিয়ন বা 2500 কোটি টাকা অপরাধে আপনার ছেলের জয়কেও তাহলে ভেতরে নেওয়া দরকার। বেগম জিয়া বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এই সরকারের মানুষের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। তাই আজকে দেশের মানুষকে নিজেদেরকে রুখে দাঁড়াতে হবে, নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে। জনপ্রিয়তা যাচাই করতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন। আপনি ক্ষমতা থেকে সরে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে নির্বাচন করুন। দেখুন যে বিএনপি আছে কিনা, জনগণ তাদের পক্ষে আছে সেটা যাচাই করুন। মে দিবসের এই সমাবেশ থেকে দেশ গঠনে অতীত আন্দোলন সংগ্রামে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি বর্তমানে চলমান আন্দোলনেও শ্রমিকদের পাশে চাইলেন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে আপিল নিষ্পত্তি শেষে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা প্রশাসন। 22 বর্গ কিলোমিটারের পৌরসভা সহ সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে হচ্ছে 91 বর্গ কিলোমিটার। দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। এটি হবে দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন ময়মনসিংহবাসী। সব রকম যোগ্যতা থাকা সত্ত্বেও সিটি কর্পোরেশনের ঘোষণা না আসায় কিছুটা হতাশ শহরবাসী। বিভাগ হওয়ার আগেই শুনছিলাম যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবে, কিন্তু বিভাগ হওয়ার 6 মাস পরেও সিটি কর্পোরেশন হচ্ছে না। সিটি কর্পোরেশনের কার্যক্রম যথাযথভাবে যদি সম্পন্ন হয় তাহলে নাগরিক সুবিধা আমাদের বৃদ্ধি পাবে। আমাদের দাবি অবিলম্বে ময়মনসিংহকে সিটি কর্পোরেশন ঘোষণা করা হোক। তবে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ময়মনসিংহ পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হবে বলে আশা করছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। জনগণের আশাকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা আশা করব অবিলম্বে সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এবং দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে। ময়মনসিংহ পৌরসভার আশপাশের 2টি ইউনিয়ন পুরোপুরি ও 6টি ইউনিয়নের আংশিক প্রস্তাবিত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগীয় কমিশনারের আশাবাদ দ্রুত বিষয়টি নিষ্পত্তি হবে। আকুয়া এবং বয়রা এই 2টি ইউনিয়ন পুরোপুরি সিটি কর্পোরেশন নেওয়া হয়েছে। এছাড়া আপনার চর নীলক্ষিয়া, ঈশ্বরদিয়া, সিরতা, দাপুনিয়া, বাবুখালী ইউনিয়ন থেকে অংশ বিশেষ নেওয়া হয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যেই 91 স্কয়ার কিলোমিটারের সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমরা যতদূর জানি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এটি শীঘ্রই নিষ্পত্তি হবে বলে আমরা মনে করি। প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের বিষয়টি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর মন্ত্রিসভার অনুমোদন পেলে সামনের নিকার বৈঠকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নের প্রার্থীরা। নিজ নিজ প্রতীক নিয়ে ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। তবে প্রতিশ্রুতির ফুলছুরি নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারে বাড়ির আঙিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা। যারা জনগণের পাশে থাকবে, ন্যায় বিচার করবে, এলাকার উন্নয়ন করবে, এরকম লোককে আমরা নির্বাচিত করতে চাই। আমাদের রাস্তাঘাটে কাজ করে দিতে পারবে, আমাদের উন্নয়ন করে দিতে পারবে, স্কুল কলেজ সব কিছু কাজ করে, এই ধরনের লোককে আমরা ভোট দেব। কোনো বিপদ আপদে সর্বসময় পাই, ওনাকেই আমরা ভোট দেব। এদিকে আওয়ামী লীগ প্রার্থী ফুরফুরে মেজাজে থাকলেও আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। আমার সকল কর্মী বাহিনী, অনেক কর্মী বাহিনীর বিরুদ্ধে হুমকি দামকি হচ্ছে। আমার কর্মী বাহিনী দানের শেষে কর্মী আমার পক্ষে কাজ করে যাচ্ছে এবং আমার বিশ্বাস শতভাগ নৌকা মার্কা ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে। আমি আমার ইউনিয়নের সকল কর্মকাণ্ডকে একটি আধুনিক রূপরেখায় গড়ে তুলব বলে আমি বিশ্বাস করি। এই ধারাবাহিকতায় আমি জয় করব, সেই আশাবাদ আমার শতভাগ রয়েছে। সহিংসতা মুক্ত নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনটি হবেই একেবারে সহিংসতা মুক্ত এবং আমরা ভোটাররা যাতে নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে পারে, আমরা ইনশাল্লাহ সেই সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেলদুয়ার উপজেলার 8টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন, সাধারণ সদস্য পদে 318 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 80 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে, মাদারীপুরের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার, বাস্তবসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়, তাই তারা আইএসএ বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল সন্ধ্যায় নরসিংদী 3 আসনের সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরণের 30তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, মানুষ ধর্মান্ধ নয়, আমরা বিশ্বাস করি আমরা বাঙালি। আমরা পাকিস্তানে ছিলাম, পাকিস্তানকে বিদায় করে দিয়েছি, অনেক ষড়যন্ত্রকারীকে আমরা ষড়যন্ত্র উদ্ঘাটন করেছি। আমরা সবকিছু একের পর এক ধরছি, বিচারের মুখোমুখি করছি, কিছু কিছু চার্জশিটের অপেক্ষায় রয়েছে। যারা আগুন সন্ত্রাস করে, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল বিকেলে গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে এক শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা নিরীহ শ্রমিকদের উপরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়ে হত্যা করেছে, সেই পেট্রোল সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী ওই ব্যর্থ রাষ্ট্রনায়ক বেগম খালেদা জিয়া এবং এই দেশের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধাপরাধী জামাত ইসলামী সহায়তা যে অসম শক্তি এখনো দেশের অর্থনীতির আঘাত হওয়ার জন্য বারবার সতর্ক করে যাচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নদীপথে যাতায়াত সুবিধা আর রাজধানীর কাছে হওয়ায় গেল শতকের 50-এর দশকে ঢাকার শ্যামপুর কদমতলী এলাকায় গড়ে ওঠেন নানান শিল্প কারখানা। সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে গড়ে ওঠা এসব শিল্পের বেশিরভাগই এখন বন্ধ কিংবা পরিত্যক্ত। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই শিল্প এলাকাকে রাজধানীর সঙ্গে যুক্ত রেখেই প্রণয়ন করা দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। পুরান ঢাকার শ্যামপুর কদমতলী শিল্প এলাকা নিয়ে সাজিদ রাজুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। দেখে বোঝারই উপায় নেই যে এটি ছিল এক সময়ের বিখ্যাত উজালা দিয়াশলাই কারখানা। সময়ের ব্যবধানে এর ভেতরের জায়গা হয়েছে দখল, আর ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গাছপালা। আর এই মরচে পড়া ফটকটি শুধু দাঁড়িয়ে আছে কালের সাক্ষীতে। শুধু এটি নয়, 50-এর দশকে এই এলাকায় যতগুলো কারখানা গড়ে উঠেছিল তার প্রত্যেকটারই অবস্থা প্রায় একই।
যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ঢাকার শ্যামপুর কদমতলী পোস্তগোলায় গড়ে ওঠে বহু শিল্প। সেসব শিল্পকে ঘিরে ছিল প্রাণ চাঞ্চল্য। পরে শিল্প এলাকাও ঘোষণা করা হয়, তবে সে খ্যাতি টেকেনি বেশি দিন। শ্রমিক আন্দোলন, কারখানায় লোকসান দেখানো, খেলাপি ঋণ সহ নানা কারণে একে একে বন্ধ হয় এসব কারখানা। সরকার সাথে তার কথা ছিল ফ্যাক্টরি সে চালু করবো, চালু না করে রাতের অন্ধকারে বিক্রি করে সে বিল্ডিং টিল্ডিং ভাঙে টিঙে বিক্রি করে ভিতরে লোহাটা যা সব মেশিন বিক্রি করে হালাইছে। বন্ধ হয়ে গেছে, লস দেখাইছে সরকার বন্ধ করে দিয়েছে। ইয়ার বিএমপির আমলে বন্ধ হয়েছে। বন্ধ কারখানার কোনোটি চলে গেছে অবৈধ দখলে, কোনো কারখানার জায়গায় গড়ে উঠেছে হাউজিং প্রকল্প। আর যে কয়টি কারখানা এখনো টিকে আছে সেসবও রয়েছে অস্তিত্ব সংকটে। ঢাকা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ, চান টেক্সটাইল বোধহয় বিক্রি হয়ে গেছে, আর আমাদেরটা বন্ধ, আজাদ রোলিং মিল ওটাও বন্ধ, ওটা বিক্রি এখন বিল্ডিং হয়ে গেছে ওখানে। শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে পুরো এলাকার জন্য এখনই দরকার আলাদা ভূমি ব্যবহার পরিকল্পনা। আগে যেভাবে ছিল অপরিকল্পিতভাবে কিন্তু ছিল, বাট এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে মেথড কিন্তু ভিন্ন হিসেবে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ সেখানে সেফটি ইস্যু অনেকগুলি রয়েছে, তারপরে আপনার গ্যাস বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকা প্রয়োজন, অবকাঠামো প্রয়োজন, মানে একটা সিস্টেমেটিক ওয়েতে এখন আসতে হবে। এই শিল্পাঞ্চল এখন পরিবর্তিত পরিস্থিতিতে অন্যান্য পরিবর্তনশীল নতুন শিল্পের রূপান্তর ঘটছে। রূপান্তরের সময়টাই সবচেয়ে কঠিন সময়, যখন আমাদের নিয়ন্ত্রণ এবং ভূমি ব্যবহার পরিকল্পনাকে যথোপযুক্ত করতে হয়। সেই সঙ্গে এই এলাকার জলাধার রক্ষণাবেক্ষণ ও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করে শিল্প কারখানাগুলোকে নিয়মের মধ্যে নিয়ে আসারও তাগিদ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। সম্ভাবনার দ্বার খুলেছে নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি। কিন্তু দেশের এই সর্ববৃহৎ খনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা অনেকের। তবে জমি অধিগ্রহণে নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে ভূতত্ত্ববিদরা বলছেন, চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তা নিশ্চিত হতে সময় লাগবে 2 বছর। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান, ক্যামেরায় ছিলেন আব্দুস সালাম। 2011 সালে নওগাঁর বদলগাছি উপজেলার তাজপুরে চুনাপাথর খনি চিহ্নিত করে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। প্রক্রিয়াগত কার্যক্রম শেষ করার পর চলতি বছরের 20 ফেব্রুয়ারি খনন কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 1 মাস পর ভূগর্ভস্থ 2214 ফুট থেকে 2314 ফুট গভীর পর্যন্ত চুনাপাথরের সন্ধান মেলে। প্রায় 52 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এ পাথরের মজুদ দেশের সর্ববৃহৎ বলে ধারণা করছেন ভূতাত্ত্বিকরা। এখন চুনাপাথর উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হবে কিনা তার যাচাই বাছাই চলছে। খনন কাজ এখনো অব্যাহত আছে। এখন পর্যন্ত 2334 ফিট পর্যন্ত খনন কাজ সম্পন্ন হয়েছে। আমাদের এখান থেকে যদি চুনাপাথর উত্তোলন করা হয়, তাহলে এই চুনাপাথর আর আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে না। এতে স্থানীয়রা চুনাপাথরের খনিতে নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন, কিন্তু জমি অধিগ্রহণ প্রক্রিয়া ও মূল্য পরিশোধে কাঙ্ক্ষিত টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত বেশিরভাগ মানুষ। জমি তো সরকার নিয়ে নেবে, তো তাহলে এই জমির দাম ন্যায্য মূল্য দিতে হবে, না দিলে তো আমরা ঘাল চাষ করবো কি দিয়ে? যদি সরকার আমাদের উচিত মূল্যে কিছু না দেয়, তা আমরা কিছুই করতে পারবো না। আমরা কোথায় যাবো? সে পথসংখ্যক তো দেয়া লাগবে। তবে অধিগ্রহণের নিয়ম অনুসারে জমির মালিকদের ন্যায্য মূল্য পরিশোধ করা হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। যে জমি আছে সেই জমির গড় মূল্যের 50% তাদেরকে আমরা বেশি দিব। এই জন্য আমি জেলা প্রশাসক হিসেবে আশ্বস্ত করছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই, সবাই ন্যায্য মূল্য পাবে। ভূতত্ত্ববিদরা বলছেন, বাণিজ্যিকভাবে উত্তোলন করা গেলে এই খনি থেকে দেশের 30টির বেশি সিমেন্ট কারখানার ক্লিংকারের চাহিদা পূরণের পাশাপাশি অর্জন হতে পারে বৈদেশিক মুদ্রাও। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এর আগেও এই অঞ্চলের জয়পুরহাট, পাঁচবিবি এবং পত্নীতলায় এমন চুনাপাথরের মতো খনিজ পদার্থ পাওয়া গেছে। তবে এবারে নওগাঁর তাজপুরের এই খনিজ পদার্থ আরো বেশি উন্নত বলছেন বিশেষজ্ঞরা। আর তা যদি সঠিকভাবে উত্তোলন করা যায়, তবে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে এই এলাকার। রাকিবুল হাসান, সময় সংবাদ, নওগাঁ, রাজশাহী। মাদারীপুরের অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নেই বিজ্ঞানাগার, আর যেসব বিদ্যালয় রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এই অবস্থায় বাস্তবসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের। তবে বিদ্যালয়গুলোর প্রধানরা বলছেন, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠানো তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
1917 সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুরের রাজৈরের আমগ্রাম উচ্চ বিদ্যালয়। 100 বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টিতে নেই বিজ্ঞানাগার। একই অবস্থা চরমুগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কুলদ্বীপ উচ্চ বিদ্যালয় সহ জেলার প্রায় 120টি বিদ্যালয়ের। আর যেসব বিদ্যালয়ে রয়েছে সেগুলোতে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। এসব বিদ্যালয়ে বিজ্ঞানাগার না থাকায় হাতে কলমে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। আমাদের যেটা প্রয়োজন জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলি কম আছে। প্র্যাকটিক্যাল সহ বিজ্ঞানের অন্যান্য শাখার যে কাজগুলো আমরা তা করতে পারি না। সায়েন্সের যে প্রযুক্তিগুলো আছে তার অভাবে আমরা অনেক অনভিজ্ঞ হয়ে পড়ছি। বিদ্যালয়গুলোর শিক্ষকদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে আশ্বাস মিললেও হয়নি সমাধান। সরকারের কাছে দাবি করব এটাই, একটা মানসম্মত বিজ্ঞানাগার স্থাপন করে দেওয়ার ব্যবস্থা যেন তারা করেন। মাধ্যমিক শিক্ষা অফিসার স্যারকে জানিয়েছি যে আমার ল্যাবে কোনো যন্ত্রপাতি নেই। জেলা শিক্ষা অফিসার স্যারকেও আমি জানিয়েছি, তবে তারা আশ্বস্ত করছে এটা যে যদি এরপরে সরকারের বাজেট হয় তাহলে এটা দেখবে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা শিক্ষা কর্মকর্তা। তবে তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা জানিয়েছেন বেশ কয়েকটি বিদ্যালয়ে কম্পিউটার ও ডিজিটাল মাল্টিমিডিয়া চালু করা হবে। এপ্রিল নাগাদ আমাদের 17টি করে ল্যাপটপ চলে আসবে। এই সকল প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বিজ্ঞানের ছাত্রছাত্রীরাও অনেক উপকৃত হবে। মাদারীপুরের 4 উপজেলায় 169টি মাধ্যমিক বিদ্যালয় ও 70টি মাদ্রাসা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ইরাকে বিক্ষোভকারী শিয়ারা পার্লামেন্টের সামনের অবস্থান থেকে সরে গেছেন। বিক্ষোভে নেতৃত্বদানকারীদের আহ্বানে রোববার দিনের শেষ দিকে আন্দোলনকারীরা বাগদাদে পার্লামেন্টের সুরক্ষিত এলাকা থেকে সরে যেতে শুরু করেন। এ সময় অবস্থান কর্মসূচি শেষ হয়েছে বলে লাউডস্পিকারে ঘোষণা দেয়া হয়। রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন শিয়ারা, তবে আবারও প্রয়োজনে তারা আন্দোলনে ফিরে আসবেন বলে ঘোষণা দেন। এর আগে পার্লামেন্টে ভাঙচুর চালানোদের গ্রেফতারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। শনিবার পার্লামেন্ট সদস্যরা আবাদি মনোনীত নতুন মন্ত্রীদের অনুমোদনে ব্যর্থ হলে বিষয়টি 1 সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করা হয়। এরপরই শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীরা পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায়। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর সামাওয়ায় জোড়া গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 38 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 86 জন। রোববার দুপুরে রাজধানী বাগদাদ থেকে 370 কিলোমিটার দূরে শিয়া অধ্যুষিত এই শহরটিতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 2টি হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্তত 20 জনের মৃত্যু হয়। সামাওয়ার সরকারি দপ্তরের কাছে প্রথম হামলা হয়। এই হামলায় বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়। ঘটনাস্থলে বিধ্বস্ত গাড়ির বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এর কয়েক মিনিট পরে নিকটস্থ একটি বাস স্টেশনে আবারও হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার কয়েক ঘন্টা পর আইএস 2টি হামলারই দায় স্বীকার করে। মে দিবসে চিলিতে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রম আইন সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। রাজধানী সান্তিয়াগোতে দেশটির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন কাট এর আয়োজনে কয়েক হাজার বিক্ষোভকারীর সমাবেশে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে তাদের মিছিলে বাধা দিয়েছে। সংবিধানে এবং চিলির আদালতে শ্রমিকদের অধিকার উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। খেলার খবর। ফুটবলের স্বার্থে এতদিন কারা কাজ করেছে তা নির্বাচনের ফলাফলেই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। এদিকে ফুটবলের উন্নয়নের জন্য সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাঁচাও ফুটবল প্যানেল থেকে জয়ী সদস্য শেখ মোহাম্মদ আসলাম। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে নির্বাচিত নতুন কমিটি।
অনেক জল্পনা কল্পনা, আলোচনা ও সমালোচনা শেষে টানা তৃতীয়বারের মতো আবারও বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ, যেখানে বাঁচাও ফুটবল প্যানেলের প্রার্থীর সাথে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাদল রায়। তাই নির্বাচনে জয়ের পর ফেডারেশনে আসতেই সমর্থকদের ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। তৃতীয়বারের মতো বিজয়ী হওয়ায় অসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি নির্বাচনী ইশতেহারে দেয়া নতুন প্রতিশ্রুতিগুলো পূরণ করা হবে বলে জানালেন তিনি। পাশাপাশি পরাজিত প্যানেলের সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছেন এই সহসভাপতি। এই জয়টাকে সবাই, ডেলিগেটদের রায়কে সবাই মেনে নিয়ে তারা সুন্দর মন নিয়ে অ্যাকসেপ্ট করবেন এবং আসবেন, আমাদের সাথে একসাথে আমরা কাজ করব। ঐক্যবদ্ধভাবে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। সংগঠক যিনি আমাদের প্রতিপক্ষ হিসেবে, প্যানেল লিডার হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, উনি আমাদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা অবশ্যই ওনাকে আহ্বান জানাবো উনি যেন আমাদের সাথে কাজ করেন। এদিকে গত নির্বাচনে সালাউদ্দিন প্যানেল থেকে জয়ী হলেও এবার বাঁচা ফুটবল পরিষদ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। তবে এবার ভিন্ন প্যানেল থেকে নির্বাচিত হলেও ফুটবলের স্বার্থে একসাথে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন এই সাবেক ফুটবলার। ইলেকশন শেষ, সবকিছুই আমি মনে করি শেষ হয়ে গেছে এবং সম্মানিত ভোটাররা দে হ্যাভ ডিসাইডেড দ্য বেস্ট কমিটি এবং আমি মনে করি যে ফুটবলেরই জয় হয়েছে। আরও আশা করব যে ওনারা যে ইশতেহার ঘোষণা করেছে ওনাদের মাধ্যমে এটা সারা বাংলাদেশে বাস্তবায়িত হোক। সেই ক্ষেত্রে যদি সভাপতি সাহেব আমাদের সাহায্য নেয়, আমাদেরকে ইউজ করে, ডেফিনেটলি আই এম রেডি টু সার্ভ। এদিকে আগামী 2-1 দিনের মধ্যেই ফেডারেশনের দায়িত্ব গ্রহণের দিনক্ষণ জানাবে নির্বাচিত প্যানেল। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। বাফুফে নির্বাচনের ফলাফলে সম্মিলিত পরিষদের কাছে পাত্তাই পায়নি বাঁচাও ফুটবল পরিষদ। এ নিয়ে হতাশা থাকলেও ভবিষ্যতে ফেডারেশন থেকে ডাক পেলে ফুটবলীয় কার্যক্রমে থাকতে চান সভাপতি পদে লড়াই করা কামরুল আশরাফ খান। এদিকে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত প্যানেলকে আরও দায়িত্বশীল করে তুলবে এমন প্রত্যাশা বাঁচাও ফুটবল প্যানেলের সদস্যদের। নির্বাচনে ভরাডুবি, হুঙ্কার ছেড়েও শেষ পর্যন্ত বাঁচাও ফুটবল পরিষদ দেখাতে পারেনি কোনো চমক। হতাশা আছে নানা আক্ষেপ। তারপরও বাঁচাও ফুটবল প্যানেলের ব্যানারে সভাপতি পদে লড়াই করা কামরুল আশরাফ খান পটন যাননি গতানুগতিক ধারায়। ফুটবলের বাইরের লোক হয়ে নির্বাচনে হারলেও এবার ফুটবলের সঙ্গে থাকার প্রত্যয় এই সাংসদের। আমি মনে হয় ফুটবল ফেডারেশন অনেক ভালো কিছু হারাইছে, আমি কিছু হারাই নাই। 3 বছর 4 বছরের বাজেটই তারা করে নাই, তারা কোনো আপনার এই জিএম করে নাই, তার মানে বাজেট মানে কিছুই করে নাই, তারা খরচ করছে কিভাবে। ওনারা এই পর্যন্ত তো আমার সাথে কোনো হ্যালো বলার কোনো ইয়া নাই। এখন মানে যে পটন ভাই আসেন আমরা বসে আলাপ করবো, যদি ডাকে তারপর আমি যাবো। সাংসদ পটনের এর আগে সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকলেও ক্রীড়া জগতে নির্বাচন করলেন এবারই প্রথম। কাজী সালাউদ্দিনের মতো দেশের জনপ্রিয় ফুটবল ব্যক্তিত্বের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া নির্বাচনটাও তিনি উপভোগ করেছেন। তবে কদিন আগে সালাউদ্দিন বলেছিলেন ফুটবল সংশ্লিষ্ট পূর্ব অভিজ্ঞতা না থাকা কারো সঙ্গে কাজ করতে আগ্রহী নন তিনি। তার এই বক্তব্যের সমালোচনার পাশাপাশি কামরুল আশরাফ প্রত্যাশা করেন 21 জনের বর্তমান প্যানেলেই আটকে থাকবেন না পুনর্নির্বাচিত সভাপতি। এই 10 জন 20 জন 21 জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে এইটা কোনোদিনই আমরা উন্নত করতে পারবেন না। ক্রীড়া অঙ্গনের সবার সাথেই তো আমার একটা বন্ধুত্ব আছে, অনেকদিন থেকেই ওনারা বলতেছিল যে আপনার মতন লোক আসলে আমাদের এটা একটা কিছু হবে। সিদ্ধান্তটা আমি কিন্তু শেষ মুহূর্তে নিয়েছিলাম, মানে 10-12 দিন আগে। এদিকে বাঁচাও ফুটবল পরিষদের এমন শক্ত অবস্থানের কারণেই এবারে নির্বাচনী উত্তাপটা আরো গাঢ় হয়েছে বলে মনে করেন এই প্যানেলের সদস্যরাও। সালাউদ্দিন ভাই পরবর্তীতে এই প্যানেল ঠিক রাখার জন্য বা ওনার যদি এই পরিষদকে উনি ঠিক রাখতে চান তাহলে ওনাকে কাজ করতে হবে। ফোরামের উচিত ছিল যদি কাউন্টার প্যানেল তৈরি হয় তাদেরও দুটা ভাগ করে রাখা, যে তাদের 2 প্যানেলে তাদের লোক থাকবে। যে প্যানেলে আসুক, এই প্যানেলে যদি তারা 6 জন দিয়ে থাকে ওই প্যানেলে তাদের 6 জন দেওয়া উচিত ছিল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। শিরোপার উল্লাসে মাতা হলো না লিস্টার সিটির। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে 1-1 গোলে ড্র করায় প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল ফক্সেসদের। ফলে 77 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকলেও শিরোপা জয়ের জন্য আরও 2 পয়েন্ট দরকার লিস্টারের। অন্যদিকে 60 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে রেড ডেভিলরা। আরেক ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে 3-1 গোলে হেরেছে ইউর্গেন ক্লপের লিভারপুল। মাত্র একটি জয়, তাহলেই প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জিতে নতুন এক রূপকথার জন্ম দেবে চমক দেখানো লিস্টার সিটি। এমন সমীকরণ নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে দ্য ফক্সেস।
ঘরের মাঠে নিজেদের গোছানো আক্রমণ ভাগ নিয়ে ম্যাচের শুরু থেকে লিস্টারের বিপক্ষে আগ্রাসী ঢঙে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলস্বরূপ 8 মিনিটে অ্যান্থনি মার্শালের করা অসাধারণ গোলে লিড পায় স্বাগতিকরা। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নতুন করে ইতিহাস করতে যাওয়া লিস্টার। ফলাফল ম্যাচের 17 মিনিটে সমতা। ড্রিঙ্ক ওয়াটারের ফ্রি কিক থেকে পাওয়া বল প্রতিপক্ষের জালে জড়ান লিস্টার ডিফেন্ডার ওয়েস মর্গান। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনো দলই, তবে বিরতির পর ফিরে দুদলই চালাতে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। 2 হলুদ কার্ড দেখে ম্যাচে 86 মিনিটে ড্রিঙ্ক ওয়াটার মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় লিস্টার। এরপর গোলের বেশ কিছু সুযোগ তৈরি করেছিল রেড ডেভিলরা, তবে ফক্সেস গোলরক্ষক ক্যাসপার্স মাইকেলের দৃঢ়তায় সেগুলো গোল লাইন অতিক্রম করতে পারেনি। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রানিয়েরির দল, যাতে শিরোপা জয়ের আক্ষেপটা আরেকটু দীর্ঘায়িত হয় লিস্টার সিটির। আরেক ম্যাচে সোয়ানসি সিটির মাঠে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের 20 মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। স্বাগতিকদের হয়ে লিড আনেন ঘানায়ান স্ট্রাইকার আন্দ্রে অ্যাইউ। লিড দ্বিগুণ করতে সময় নেয়নি সোয়ানসি। 33 মিনিটে জ্যাক কর্কের গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। 2 গোলে পিছিয়ে থেকে বিরতির পর ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। 65 মিনিটে অলরেডদের হয়ে ব্যবধান কমান বেনটেকে। এর 2 মিনিট পরেই আন্দ্রে অ্যাওয়ের গোলে ব্যবধান আরো বাড়ায় সোয়ানরা। শেষ পর্যন্ত 3-1 ব্যবধানে জয় পায় সোয়ানসি সিটি। এই হারে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে না পারার শঙ্কা নিয়ে মাঠ ছাড়ে ইউর্গেন ক্লপের দল। ফারজানা মুমু, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাড়ছে পর্নো ওয়েবসাইটের সংখ্যা। সুস্থ বিনোদনের অভাবকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সচেতনতার উপর জোর দিলেন প্রতিমন্ত্রী তারানা। বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির জন্য অভিযুক্ত হচ্ছেন শিক্ষক। রাজনৈতিক কারণে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না মন্তব্য শিক্ষাবিদদের। ইউজিসিকে মনিটরিং বাড়ানোর তাগিদ। রাজধানীর কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। 4 সদস্যের কমিটি গঠন। ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। সীমানা নির্ধারণ চূড়ান্ত করে পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এবং নওগাঁর তাজপুরে আবিষ্কৃত চুনাপাথরের খনি নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিক্রিয়া। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকলেও জমি অধিগ্রহণে ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।